আগামী জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকার নির্বাচনে সকল ভোটারের ভোটাধিকার নিশ্চিত করাই একমাত্র চ্যালেঞ্জ বলে জানিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার সাবেক সচিব এএমএম নাসির উদ্দিন। এছাড়াও মানুষ যেন অতীতের মতো ভোট না দেওয়ার ক্ষোভ আর প্রবণতা থেকে বেরিয়ে আসতে পারে সে প্রস্তুতি মাথায় রেখে পুরো কমিশনকে নিয়ে দেশের মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার সুযোগ করে দেওয়া হবে বলেও মাই টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন নবাগত এই প্রধান নির্বাচন কমিশনার। সাক্ষাৎকারটি নিয়েছেন আবু সাইদ অপু। তিনি 14তম প্রধান নির্বাচন কমিশনার। আমরা তার কাছে জানতে চাইব যে তাকে নিযুক্ত করার পর দেশের মানুষ কিন্তু মুখিয়ে আছে তার দিকে। যেহেতু দীর্ঘদিন থেকে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ছিল সবার, সেই প্রত্যাশার জায়গা থেকে উনি দায়িত্ব পাওয়ার পরে তার মধ্যে যে প্রতিক্রিয়া ভাবনাটা আসলে কি হয়েছিল সেই বিষয়টি আমরা এখন জানতে চাই আপনার কাছে। স্যার, আপনার কাছে জানতে চাই আমরা, আপনি দায়িত্ব পাওয়ার পরে আসলে আপনার কাছে কি মনে হয়েছে, দেশের মানুষের জন্য কি করতে মানে ইচ্ছা আপনার? দেখেন, আমি তো সরকারি চাকরি থেকে অবসর নিয়েছি অনেক আগে। এই দায়িত্বটা যখন আমার উপর আসলো, আমি কিন্তু চেয়ে নেই যে কোনো আবেদন করে দরখাস্ত করে এতে দায়িত্বটা নিয়ে নিই। নানাভাবে একটা প্রসেসের মধ্যে আমার কাছে দায়িত্বটা এসছে। আমি এটাকে একটা অপরচুনিটি হিসাবে দেখি যে দেশকে সেবা দেওয়ার জন্যে মানুষের যে প্রত্যাশা, মানুষের যে বঞ্চনার ইতিহাস রয়েছে বিশেষ করে ইলেকশন নিয়ে, তো সেখানে আমি একটু অবদান রাখতে চাই। বিশেষ করে দেখেন 14 আপনি বললেন 14, 18 এবং 24-এর যে নির্বাচন, ওটা তো আমরা নির্বাচনের নামে প্রহসন দেখেছি। তো আমার একদম কমিটমেন্ট হচ্ছে আমি যেটা সর্বোচ্চভাবে চেষ্টা করব, যেটা সব কিছু দিয়ে সর্বশক্তি দিয়ে যেটা চেষ্টা করব মানুষের প্রত্যাশা পূরণে। প্রত্যাশাটা কি? একটা অবাধ, সুষ্ঠু এবং নির্ভরযোগ্য গ্রহণযোগ্য একটা নির্বাচন আমি জাতিকে উপহার দেওয়ার জন্য আমি কমিটেড, এবং এটাকে সবাইকে সঙ্গে নিয়ে, সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে আমি এই কাজটা করতে চাই। আর এখনকার প্রেক্ষাপটটা একটু ভিন্ন, একটু আলাদাই, যে কারণে 15 বছর ধরে এই অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য এই আমাদের দেশের লোকজন সংগ্রাম করছে, আন্দোলন করছে, অনেক লোক প্রাণ দিয়েছে, অনেক লোক খুন হয়েছে, অনেক লোক গুম হয়েছে কিন্তু এই ইলেকশনের জন্য। মৌলিক দাবি এটা। তারপরে তো জুলাই আগস্টে তো আপনারা দেখলেনই, 1,500 লোক প্রাণ দিয়েছে, প্রায় 25-26,000 লোক পঙ্গু হয়েছে। ওদের নানাবিধ দাবির মধ্যে সবচাইতে বড় দাবি হলো যে আমরা ভোট দিতে চাই। আমাদের ইয়াঙ্গার জেনারেশন ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। 14 সালে যাদের বয়স ছিল 18 বছর, তারা এখন 28 বছর বয়স হয়ে গেছে, ভোট দিতে পারে নাই। সুতরাং আমি এটাকে একটা অপরচুনিটি হিসাবে নিয়েছি আমি এখানে অবদান রাখার জন্য, এবং আমি ইনশাল্লাহ সবার সহযোগিতা নিয়ে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ও জাতিকে উপহার দিতে পারবো, এই বিশ্বাস আমার আছে এবং সেই চেষ্টাই আমি করব। তো এই নির্বাচন উপহার করতে গেলে অনেকে বলছে যে ইভিএম পদ্ধতির ব্যবহারটাকে আসলে নেওয়া যায় কিনা, বা আপনার যে ভোটাধিকার বা বিভিন্ন মানুষের চাওয়া পাওয়া আছে, যেমন প্রার্থীদের আপনার যোগ্যতার বিষয় রয়েছে, তারপরে সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয় আছে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কিছু বিষয় আপনাদের ওয়েবসাইটে এসে হিট করেছে। তো সব কিছু মিলে এই বিষয়গুলোকে আপনি কি দেখবেন? অবশ্যই। এখন আমার তো ধরুন একটা অ্যাডভান্টেজ হলো, দুটো বড় অ্যাডভান্টেজ আছে আমার এখানে একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য। একটা অ্যাডভান্টেজ হচ্ছে সব পলিটিক্যাল পার্টি যারা ভোটে অংশ নেবেন, তারা 15 বছর ধরে যুদ্ধ করতেছে একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশনের জন্য। তারা কমিটেড টু দ্য নেশন যে আমরা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, তো তাদেরকে আমি সাথে পাবো। সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি এবং দ্বিকক্ষ পার্লামেন্ট বিশিষ্ট যেটা, সেটি বিষয়ে কিন্তু অনেকটা সময় অনেক জনগণ আবেদন জানিয়েছে আপনাদের ওয়েবসাইটে নির্বাচন কমিশনের। সেক্ষেত্রে কি আপনি কোনো পদক্ষেপ নেবেন? আমার তো এই মুহূর্তে পদক্ষেপ নেওয়ার ব্যাপার না, কারণ অলরেডি কনস্টিটিউশন রিফর্ম কমিশন একটা হয়েছে, তাই না? ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে অত্যন্ত এক্সপেরিয়েন্স, হাইলি এডুকেটেড লোক, ওয়েস্টার্ন কান্ট্রিতে উনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন, অত্যন্ত জ্ঞানী লোক, ওনার নেতৃত্বে তো হয়েছে, আরও যারা এক্সপার্ট বিশেষজ্ঞরা আছে। তো সুতরাং কনস্টিটিউশন এই যে রিফর্ম কমিশন যেটা হয়েছে, তারাই তো আমাদেরকে সাজেশন দিবে, এবং যখন কনস্টিটিউশনে যেটা ইনকর্পোরেট হবে, যে সিস্টেমের কথা বলা হবে, আমরা সেই সিস্টেমে কাজ করব। যদি বলেন যে এক কথায় বলতে চান, এই দেশে তো অতীতে দেখা গেছে একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং সেটা করতে গেলে আমাদেরকে অনেক ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হবে। যেটা আপনি এখন দেখছেন চ্যালেঞ্জ, এর বাইরেও অনেক চ্যালেঞ্জ হয়তো দেখবেন ভবিষ্যতে আসবে, এবং আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করে অভ্যস্ত, তো চ্যালেঞ্জ মোকাবেলা করার অভিজ্ঞতা এবং সাহস আমার আছে।
অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে গিয়ে যা যা করণীয় দরকার তার অবস্থান থেকে তিনি করবেন এবং সেক্ষেত্রে যদি কোনো আইন বা বিধি কোনো প্রণয়ন করতে হয় তাহলে তারা সংশ্লিষ্টদের সাথে কথা বলে সেই আইনটি প্রণয়ন করবেন এবং সেই প্রত্যাশা রেখেই তিনি বারবার বলছেন যে তার মূল একটাই চ্যালেঞ্জ, সেটা হচ্ছে একটি নির্বাচন দেওয়া যাতে করে মানুষ তাদের ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করতে পারে। বাংলা মোটর থেকে আবু সাদাপু, মাই টিভি, ঢাকা। ইসি গঠনে সার্চ কমিটির প্রস্তাবিত নামের তালিকা থেকে অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, যার মধ্যে রয়েছেন 4 জন নির্বাচন কমিশনার। আগামী রোববার নবনিযুক্ত সিইসি সহ 4 নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন। ওই দিন দুপুর 1:30টায় নতুন প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও নবনিযুক্ত 4 কমিশনারকে শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এর আগে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার সিইসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এছাড়া আরেকটি প্রজ্ঞাপনে 4 নির্বাচন কমিশনারকে নিয়োগের বিষয়টিও জানানো হয়। ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ যেসব অপরাধ করেছে সেগুলোর বিচার শেষে দলটিকে নির্বাচন করতে দেয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেয়া এবং সেখান থেকে কথা বলা বাংলাদেশে সমস্যা সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সম্প্রতি মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ প্রসঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া প্রসঙ্গে তিনি বলেন, ক্ষমতায় থাকাকালে যেসব হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং ক্ষমতার অপব্যবহার করেছে সেগুলোর বিচার শেষে দলটিকে নির্বাচনে স্বাগত জানানো হবে। অন্যরা নির্বাচনে অংশ নিতে যতটা স্বাধীন আওয়ামী লীগও ততটা স্বাধীন জানিয়ে তাদের বিরুদ্ধে রাজনৈতিক অঙ্গনে লড়াই করার কথাও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে চলে যাওয়া এবং সেখান থেকে তার কথা বলার বিষয়টি নিয়ে নিজের অভিমত জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, শেখ হাসিনাকে শুধু ভারত আশ্রয় দেয়নি, সবচেয়ে খারাপ বিষয় হলো তিনি সেখান থেকে কথা বলছেন, যা আমাদের জন্য অনেক সমস্যার সৃষ্টি করছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদের সম্পর্কের দ্বন্দ্বের বিষয়টিও উঠে এসেছে টাইম ম্যাগাজিনের এই সাক্ষাৎকারে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বাস করেন, ট্রাম্পের সাথে তার কাজ করার ক্ষেত্রে সহাবস্থান তৈরি করতে পারবেন তিনি। নির্বাচনের আগে সংস্কারের বিষয়টি অন্য যে কোনো কিছুর চেয়ে যে গুরুত্বপূর্ণ সেটি পুনর্ব্যক্ত করেছেন ডক্টর ইউনূস। তবে এই সংস্কারের জন্য মানুষের জীবনমান উন্নয়ন করা দরকার বলেও মনে করেন অন্তর্বর্তী সরকারের এই প্রধান উপদেষ্টা। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের হাজার বছরের সাংস্কৃতিক ও নৃতাত্ত্বিক ঐতিহ্যের উল্লেখ করে তিনি বলেন, বৃহত্তর জনগোষ্ঠীর সাথে দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সহাবস্থানের ফলে বাংলাদেশ অসাম্প্রদায়িক সংস্কৃতির লীলাভূমিতে পরিণত হয়েছে। শুক্রবার ওয়ান গালা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। গেল 1.5 দশকে শেখ হাসিনা ভয় সংস্কৃতি চালু করে গুম খুনের মাধ্যমে ক্ষমতা ধরে রেখেছিল মন্তব্য করে তার আমলে 3000-এরও বেশি গুম হওয়ার ঘটনার সাথে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী এবং তাদের পরিবার। রাজধানীতে এক অনুষ্ঠানে তারাই দাবি জানান, গুমের বিচার সরকারের অগ্রাধিকার তালিকায় জানিয়ে প্রতিটি হত্যাকাণ্ড এবং গুমের সাথে জড়িতদের বিচারের আওতায় আনার কথা জানান প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম। মাহবুব সৈকতের রিপোর্ট। জাতীয় জাদুঘরে গুমের জবানবন্দি শিরোনামে অনুষ্ঠান। এভাবেই গুম হওয়া প্রিয়জনকে ফিরে পেতে এবং গুমের সাথে জড়িতদের শাস্তির দাবি নিয়ে হাজির হন স্বজনেরা। একটা হত্যার একটা অন্যায়ের বিচার করা হলেই তারপরে আওয়ামী লীগকে আলোচনায় আনা যাবে। প্রত্যেকটা বিচারের দাবি জানাই। ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে গুমের শিকার হওয়ার পরেও ভাগ্যগুণে জীবিত ফিরে আসাদের মধ্যে কয়েকজন হাজির হন এই অনুষ্ঠানে।
এই যে বাচ্চাগুলাকে দেখেন, এদেরকে এইভাবে এতিম করে দিয়ে নিজের বাচ্চা নিয়ে বাসায় ঘুমাইছে বুকের মধ্যে জড়ায়। এই ধরনের বাংলাদেশ যাতে আর কখনো না আসে, এই জন্য সামাজিক রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সরকারের একটি নাটক ছিল এবং শেখ হাসিনার একটি নাটক, এবং উনি এই আন্দোলনটাকে দমানোর জন্য, আন্দোলনটাকে যাতে আন্দোলন আর বাড়তে না পারে সেটা থামানোর জন্যই উনি দেখা করার একটা নাটক করেছেন। আওয়ামী লীগ সরকারের গেল ১.৫ দশকের শাসনামলে ৩,০০০-এরও অধিক মানুষ গুমের শিকার হয়েছে উল্লেখ করে এর সাথে সরাসরি সরকার প্রধান জড়িত বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। গুমের যে কষ্ট, এটা যে গুম হয় সে পরিবার জানে। আর আমি যখন গুম ছিলাম, প্রতিটা কান্না চিৎকার মনে হতো আমার ভাইকে ধরে নিয়ে এসে। পলাতক হাসিনা সহ যারা জড়িত ছিল তাদেরকে একটা আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পারবে। গুমের সাথে জড়িতদের কেবল বিচারের আওতায় আনাই নয়, ভুক্তভোগী পরিবারকেও রাষ্ট্রীয় সম্মান এবং সহযোগিতার দাবি জানান বিশিষ্টজনেরা। তাদেরকে স্বীকৃতি দেয়া, তাদের আর্থিক নিশ্চয়তা বিধান করা এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যাদেরকে সম্ভব তাদেরকে খুঁজে বের করা। গুম খুনের সাথে জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসা সরকারের অগ্রাধিকার কাজের মধ্যে অন্যতম বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি। যে বাংলাদেশের প্রত্যেকটা গুম আমরা এটা ইনভেস্টিগেট করব এবং এটার আওতায় বিচারে আসবে যারা যারা জড়িত ছিল। আমরা এটা খুব কষ্টসাধ্য একটা কাজ, কিন্তু সেটার জন্য আমরা কাজ করছি, আমাদের গভর্নমেন্ট এটা নিয়ে কাজ করছে। এটা আমাদের টপ প্রায়োরিটি। ফ্যাসিবাদী সরকারের প্রধান শেখ হাসিনারও আর রাজনীতি এবং দেশের ক্ষমতায় ফিরে আসার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেন শফিকুল আলম। যে সমস্ত জায়গায় গুমে যারা জড়িত ছিল তারা জীবনে পলিটিক্সে ফিরতে পারে নাই, এবং হাসিনার সাথে যারা গুমে জড়িত ছিল তারা জীবনে বাংলাদেশে পলিটিক্সে ফিরতে পারবে না, তাদের জন্য পলিটিক্স হবে না। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। ফ্যাসিবাদ পুরোপুরি নির্মূলে এর অনুসারীদেরও প্রতিহত করতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ফ্যাসিবাদ বিদায় নিলেও তার অনুসারীরা এখনও শেষ হয়নি, এদের উপড়ে ফেলতে হবে। ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, তাদের প্রতিহত করতে হবে। এ সময় হতাশ না হয়ে লক্ষ্যে স্থির থাকতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ও বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড এই আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। বাংলাদেশে ফ্যাসিবাদের পতন হলেও কিন্তু সংগ্রাম শেষ হয়ে যায় না, তার এলিমেন্টসগুলো বজায় থাকে, যেটাকে উচ্ছেদ করতে হয়। আপনাদের এই সংগ্রামে যারা ছিল তারা বন্ধু, অন্যরা চলে যাবে। আপনাদের এই বন্ধুত্ব ধরে রাখবেন, ঐক্যবদ্ধ থাকবেন। ফ্যাসিবাদ বারে বারে ফিরে আসতে পারে, সেটা প্রতিহত করবেন। সংস্কার হতে হবে টেকসই, নির্বাচন যত দ্রুত হবে ততই দেশের জন্য মঙ্গলজনক হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যশোরের জেলা বিএনপির আয়োজনে ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন ও আজকের প্রেক্ষিতে নাগরিক ভাবনা নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যশোর জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। ভোট দিতে চায়, ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়, যে প্রতিনিধি তাদের জন্য কল্যাণমূলক একটা সমাজ তৈরি করে দেবে। আওয়ামী লীগকে কোনোভাবেই পুনর্বাসিত করা যাবে না। আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আওয়ামী লীগ প্রশ্নে বিন্দুমাত্র ছাড় নয় বলে জানান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বিকেলে চট্টগ্রাম নগরীর লাল দিঘি ময়দানে গণপরিষদ অধিকার পরিষদ চট্টগ্রাম জেলার সমাবেশে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দলের ডাকে ছাত্র জনতা অভ্যুত্থানে অংশ নেয়নি, তবে আওয়ামী লীগকে যারা পুনর্বাসনের পদক্ষেপ নিতে চায় তারাও ফ্যাসিবাদের দোসর। যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়, প্রয়োজনে আরও একটি বিপ্লব হবে। নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য জীবন দিয়েছে, অদম্য সাহসিকতা নিয়ে একটি ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই করেছে, স্যাক্রিফাইস করেছে, যার ফলে আজকে এই পরিবর্তিত বাংলাদেশ আমরা পেয়েছি। ভুলে গেলে চলবে না, কোন রাজনৈতিক দলের নেতৃত্বে, কোন রাজনৈতিক দলের ডাকে ছাত্র জনতা এই গণ অভ্যুত্থানে অংশ নেয় নাই।
জীবিত স্বামীকে মৃত দেখিয়ে শেখ হাসিনা সহ ১৩০ জনকে আসামি করে হত্যা মামলা করা বাদীকে আটক করেছে পুলিশ। চাকরির প্রলোভনে পড়ে এমন কাণ্ড ঘটিয়েছেন বলে দাবি করেছেন কুলসুম বেগম। আদালতের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। প্রতিনিধি আনোয়ার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন জুবার রহমান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বামী আল আমিন নিহত হয়েছে দাবি করে ২৪ অক্টোবর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন কুলসুম বেগম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৩০ জনকে আসামি করে করা মামলা নথিভুক্ত হওয়ার ৫ দিন পর আল আমিন দাবি করেন তার স্ত্রী ভুল তথ্য দিয়ে মামলা করেছেন। ঘটনা প্রমাণিত হওয়ার পরই বাদীর সন্ধানে অভিযানে নামে পুলিশ। বৃহস্পতিবার কক্সবাজার থেকে কুলসুম বেগম সহ ৪ জনকে আটক করা হয়। চাকরির প্রলোভনে অপর ২ জনের পরামর্শে এমন কাণ্ড ঘটিয়েছেন দাবি করেছেন কুলসুম। ৫ই আগস্টে মারা গেলে দরগা কবরস্থানে দাফন হয়েছে, এটা আবার চিকিৎসা হয়েছে নারী শিশুতে, এই কাগজ দিয়ে মামলা করছে আমি শুনছি। না আমি তো জানি না কিছু মামলা কাহাতে কয়টা কে আসামি তাও জানি না। তোমার তো একটা মামলার বাদী হইতে হবে, এখানে একজন মারা গেছে, তার কেউ নাই, তার বলতে হবে যে তুমি তার বউ, আমরা মামলা করে ফেলছি, এখন তোমার এটা বাদী হইতেই হবে, না হলে তোমার ফাঁসি হয়ে যাবে। রুহুলের ছেলের সমন্বয়ক সে যে আমাদের কাছে আসে এবং আমাদের এক মাধ্যমে প্রায় ২৭ থেকে ২৮ লক্ষ টাকা আমরা ওকে পেমেন্ট করি। যা এই টাকাটা কুলসুমকে চিনি না, কিন্তু কুলসুম কখন দেখিও নাই, কিন্তু রুহুল এই টাকাটা আমাদের কাছ থেকে নিছে। মিথ্যা মামলা দায়েরের অভিযোগে কুলসুম সহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে বাদীকে জবানবন্দি দিতে আদালতে পাঠানো হবে। বাকি ২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং আদালতের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কুলসুমকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয় এবং তাকে বিজ্ঞ আদালতে জন্য প্রেরণ করা হইবে। রুহুল এবং আরেকটা লোক আছে, তাদেরকে নিয়ে আসা হয়েছে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা নিয়ে আসছি। তাদের বিরুদ্ধে আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেব। জুবার রহমান, মাইটিভি নিউজ। স্বস্তি ফিরছে না নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে। পুরাতন আলুর দাম আগের মতো থাকলেও নতুন আলুর দাম এখনও আকাশচুম্বী। আমদানি করা পেঁয়াজের দাম কেজি প্রতি ১০ টাকা কমলেও দেশি পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি ১০ টাকা পর্যন্ত। শীতের আগমনে সবজির দাম আশানুরূপ কমেনি বলে অভিযোগ ক্রেতাদের। তবে এ সপ্তাহে খোলা সয়াবিন ও পাম অয়েলের দাম বেড়েছে। বাজার পরিস্থিতি জানাচ্ছেন এসএম তানবীর। দিন দিন যেন আলুর দাম বাড়ছেই। বন্যায় ফলনের দেরি হওয়া এবং হিমাগারে আলুর দাম বেশি হওয়ায় দাম কমছে না বলে জানালেন বিক্রেতারা। নতুন আলু ১৪০ টাকা এবং পুরাতন আলু ৭০ থেকে ৮০ টাকায় বিক্রয় হচ্ছে। পাশাপাশি বাড়তি দামে বিক্রয় হচ্ছে পেঁয়াজ। আলু একটু রেট বেশি আর কি, গত সপ্তাহে ৭০ টাকা ছিল, আজকে আবার ৮০ টাকা। নতুন আলু ১৪০। আপনার পেঁয়াজ হলো ১৩০ টাকা ভাইয়া, এটা হলো দেশি পাবনাটা, আর ওই আপনার ইন্ডিয়ানটা হলো ১১০ টাকা। এ সপ্তাহে খোলা সয়াবিন তেল ও পাম অয়েলের দাম লিটারে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। তবে বোতলজাত তেলের দাম অপরিবর্তিত থাকলেও সরবরাহ কম বলে জানালেন বিক্রেতারা। কিছুটা কমেছে সব ধরনের মাছের দাম। সোনালী মুরগির দাম ১০ থেকে ২০ টাকা বাড়লেও আগের দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। চিংড়ির দামটা এই সপ্তাহটা একটু কমছে, মোটামুটি সব মাছই আর কি আগে থেকে একটু কমার চিন্তা ভাবনা আছে আর কি। সোনালী বিক্রি হচ্ছে ৩৩০-২০, আর হলো ব্রয়লার ১৯০ টাকা বিক্রি হচ্ছে। বর্তমানে আমাদের যে সয়াবিন তেল, আমরা যদি ৫ কার্টন তেল আছে, আমাদের ১ কার্টন দেয়, তেলের সরবরাহ নাই। শীতের আগমনে সবজির দাম কমার কথা থাকলেও তেমন প্রভাব লক্ষ্য করা যায়নি বলে আক্ষেপ ঝাড়লেন ক্রেতারা। সারা বছরই দেখা যায় যে বিভিন্ন একটা ইস্যু আছে। ওই যে মনে করেন যে বন্যার পানিতে সব ভেসে যায়, আবার রোদের তাপে সব পুড়ে যায়, তো আমরা মানে একটা অস্থির অবস্থার মধ্যে আছে। সবজির সিজন কিন্তু কোনো দাম কমে নাই, সব জিনিসের দাম বাড়তেই। এখন আলু হয়ে গেছে বিএপি খাদ্য। শসা নিলাম, একটু বেগুন নিলাম, আর নেওয়ার ক্ষমতা নাই, এত দাম। আপনাদের ক্যামেরা দেখে ওনারা বলছে কমছে, আমাদের তো যখন আমরা কিনতে আসি তখন তার বলে না যে কমছে। মোটা চালের দাম কিছুটা কমলেও অপরিবর্তিত রয়েছে চিকন চাল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। এখন চিকন চালের দাম ঠিক আছে, এই বাড়তি অবস্থায় আছে, কিন্তু মোটা চালের দাম কমছে। এসএম তানবীর, মাইটিভি, ঢাকা। শনিবার শেষ হচ্ছে এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৩তম আসর। রাজধানী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ মেলায় আশাতীত বেচাকেনা হওয়ায় বর্তমান সরকারের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন স্টল মালিকরা। তারা জানান, ব্যতিক্রমধর্মী এ মেলা নগরবাসীকে নতুন করে প্রাণ সঞ্চার করতে সহায়তা করেছে। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো আয়োজিত এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার ১৬তম দিনে ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের আঙিনায় ব্যতিক্রমধর্মী এই মেলা স্বল্প পরিসরে আয়োজন করায় মেলায় যেন তিল ধারণের জায়গা নেই। তবুও শুক্রবার ছুটির দিন মানুষ মেলায় ঘুরছেন আর প্রয়োজনীয় জিনিস কিনছেন অনেকটা গাদাগাদি করেই। আজকে তো শেষ
আমরা ভাবছি বাণিজ্য মেলা যেরকম বড় একটা জায়গা জুড়ে হয়তো এটা তত একটা বড় জায়গা জুড়ে না, যার কারণে মানুষ জায়গা পাচ্ছে না, থাকতে পারতেছে। ছোট জায়গা হওয়াতে আসলে আয়সা ঠেকে গেছে। এই মেলায় স্থান পেয়েছে প্রায় 250 শতাধিক স্টল। মেলায় অংশ নিয়ে স্টল মালিকরা জানান, মেলা শেষের আগের দিন বেচাকেনা হয়েছে ভালোই। আশা করি কালকের মধ্যে ভালোই আলহামদুলিল্লাহ সেল দিব। মানুষের জন্য কেউ কিনতেই পারতেছে না, এত ভিড়। এই প্রথম বাংলাদেশে এশিয়া বাণিজ্য মেলা হলো, এই জন্য এত মানুষ। 7 নভেম্বর শুরু হওয়া এই মেলার জবনিকা ঘটবে 23 নভেম্বর। মেলায় দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নতুন বাংলাদেশের মাঝে করেছে প্রাণের সঞ্চার। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। এ পর্যায়ে রয়েছে প্রবাসের খবর। যথাযোগ্য মর্যাদায় কুয়েতে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করেছে বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টস বিএমসি কুয়েত। কুয়েত প্রতিনিধি আলামিন রানা জানান, বৃহস্পতিবার সোবহান সেনানিবাসের বিএমসি সদর দপ্তর প্রাঙ্গণে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে কুয়েতে সশস্ত্র বাহিনী প্রধানের পক্ষে ব্রিগেডিয়ার জেনারেল দৌরি ফালেহ আল হাজিরি, পরিচালক জেনারেল মোবিলাইজেশন পরিদপ্তর কুয়েত সশস্ত্র বাহিনী উপস্থিত ছিলেন। শুরুতে কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল আবেদিন স্বাগত বক্তব্য প্রদান করেন। এছাড়াও কুয়েত নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন সশস্ত্র বাহিনী দিবস এর তাৎপর্য এবং বাংলাদেশ ও কুয়েতের মধ্যে গৌরবময় বন্ধুত্বপূর্ণ ইতিহাসের ওপর গুরুত্বারোপ করে তার বক্তব্য প্রদান করেন। মালয়েশিয়ায় এমআরসি পাসপোর্ট নবায়ন হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে হাজার হাজার বাংলাদেশি প্রবাসী। বিভিন্ন জটিলতার কারণে হাজার হাজার প্রবাসী ই পাসপোর্ট করতে পারছেন না। মালয়েশিয়া প্রতিনিধি আশরাফুল মামুন জানান, প্রতিদিন বিপুল পরিমাণ প্রবাসী পাসপোর্ট নবায়ন সেন্টার আউটসোর্সিং কোম্পানি ESKL এর সামনে ভিড় করছেন। ভোগান্তিতে পড়া এসব প্রবাসীর সাথে মতবিনিময় করেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। গতকাল দুপুরে কুয়ালালামপুরের সুঙ্গাই বিসি সাউথ গেট কমার্শিয়াল সেন্টারের বাইরে অপেক্ষমান বিপুল পরিমাণ পাসপোর্ট নবায়নে ভোগান্তিতে পড়া প্রবাসীদের ভোগান্তির বিষয়ে খোঁজখবর নেন এবং যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলে সমাধানের আশ্বাস দেন। এ সময় মালয়েশিয়া বিএনপির সদস্য এবং যুবনেতা জসিমউদ্দিন, নূরে সিদ্দিকী সুমন, যুবদলের মিরাজ মাঝি, বাবু সরকার, সোহাগ সহ দলের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এমআরপি পাসপোর্টের জন্য 3 মাস জমা দিয়েছি, তো আমগোটা এমআরপি পাসপোর্ট বন্ধ, এই কারণে ই পাসপোর্টের জন্য হাই কমিশন এই জায়গায় পাঠাইছি। আজকে একটা সপ্তাহ যাবত দৌড়াইতে আসি, আমরা এখানে আসতেছি, সিরিয়াল দিতেছি, কোনো সিরিয়ালের লোক নিতেছে না। জোহর বারুতি ওখান থেকে আসতে একদিন লাগে, যাতে একদিন লাগে। এখানে এসে মনে করেন আমরা আগে এমআরপি পাসপোর্ট করছি, 3 মাস ওভার হয়ে গেছে। কিচ্ছু না, 12টার পরে এই জিনিসটা না থাকলে সে জায়গায় ঢুকতে পারতেছে না। এটার দাম মূল্য কত? কার্টিং 200 মারতেছে, কার্টিং 100 মারতেছে, যে যেরকম পারে। শুধুমাত্র পাসপোর্ট সংক্রান্ত জটিলতা এবং সিস্টেমেটিক দুর্বলতার কারণে তাদের এই মানবতার জীবনযাপন করছে, এমনকি তাদের উপর হামলার মতো বর্বর ঘটনাও করছে, যারা অত্যন্ত নিন্দা করে।